নমস্কার। আজকের আলোচনায় থাকছে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা অসাধারণ ছোট গল্প, হলুদ পোড়া। গল্পটা পড়লে একদিকে যেমন গায়ে কাঁটা দেয়, তেমনি আবার মনে অনেক প্রশ্নও জাগে। তাহলে আমাদের আজকের উদ্দেশ্যটা পরিষ্কার। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা গল্পের গভীরে যাব। কাহিনীটা তো বটই, তার সাথে ওই যে কুসংস্কার আর মনস্তত্ত্বের অদ্ভুত মিশেল লেখক তৈরি করেছেন, সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, শুরুতেই ভাবি, একটা শান্ত গ্রাম, তেমন কিছুই ঘটনা যেখানে হঠাৎ কার্তিক মাসে পরপর দুটো খুন। প্রথমে বলাই চক্রবর্তী, তার ঠিক ৩ দিন পর শুভ্রা, গর্ভবতী একটি মেয়ে। এই দুটো ঘটনা কিভাবে যে পুরো গ্রামটাকে একটা ভয়ের আবহে মুড়ে ফেলেছিল। হ্যাঁ, আর এই টানটান রহস্য আর ভয় যিনি বুনেছেন, সেই মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও তো দু এক কথা বলতেই হয়। ওনার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, জন্ম ১৯শে মে ১৯০৮, দুমকায়। যদিও পৈতৃক বাড়ি ছিল বিক্রমপুরে। বাংলা সাহিত্যে ওনার জায়গাটা কিন্তু একেবারেই অন্যরকম। মানুষের মনের ভেতরটা ওই জটিল সাইকোলজি আর কঠিন সমাজ বাস্তবতার এক অন্যরকম রূপকার তিনি। ঠিক। পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, এগুলো তো আমরা সবাই জানি। কিন্তু মজার ব্যাপার হলো, ওনার লেখা শুরু হয়েছিল বন্ধুদের সাথে বাজি ধরে। ওই অতসীম আমি গল্পটা, যেটা ১৯২৮ সালে বিচিত্রা পত্রিকায় বেরিয়েছিল আর হইচই ফেলে দিয়েছিল। হ্যাঁ, ওই গল্পটা দিয়েই শুরু। আর আমাদের আজকের গল্প হলুদ পোড়া। এটা প্রকাশিত হয় ১৯৪৫ সালে, ১৩৫২ বঙ্গাব্দ। একই নামের যে গল্পগ্রন্থটা বেরিয়েছিল, এটা তারই নাম গল্প। তো এবার কি আমরা সরাসরি গল্পের সেই থমথমে গ্রামটায় ঢুকে পড়ব? অবশ্যই। চলুন ফেরা যাক সেই গ্রামে। কি হয়েছিল বলুন তো, ঠিক পরপর ঘটনাগুলো? দেখুন, গ্রামটা কিন্তু বেশ শান্তই ছিল। বছর ৩০ ধরে তেমন কোনো খুন খারাপি বা বড় গণ্ডগোল হয়নি। কিন্তু এই শান্ত ভাবটা কেটে গেল ওই কার্তিক মাসে। প্রথম খুনটা হল বলাই চক্রবর্তীর। মাঝবয়সী, বেশ শক্ত সমর্থ পুরুষ। গ্রামের পুকুরধারে একটা নির্জন জায়গায় তাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয়। মাথা ফেটে গিয়েছিল। লোকটা কি খুব জনপ্রিয় ছিল গ্রামে? হুঁ, একেবারেই না। বরং উল্টো, অনেকের ক্ষতি করেছিলেন তিনি। তাই তার মৃত্যুতে গ্রামে একটা চাপা স্বস্তিও ছিল, সত্যি বলতে। কিন্তু ভয়টা শুরু হলো যখন যখন দ্বিতীয় খুনটা হলো। ঠিক তাই। ঠিক ৩ দিনের মাথায় এবার শিকার হলো শুভ্রা নামের একটি মেয়ে, বছর ১৬-১৭ বয়স, খুব ভীরু স্বভাবের। ৭ মাসের গর্ভবতী ছিল সে। বিয়ের পর বাপের বাড়ি এসেছিল দাদা ধীরেন চ্যাটুর্জির কাছে। তাকেও সেই পুকুর ঘাটে ভর সন্ধ্যায় গলা টিপে খুন করা হয়। কি সাংঘাতিক! পরপর দুটো খুন, অথচ কোনো ক্লু নেই। আপাতদৃষ্টিতে কোনো যোগসূত্র নেই, আর এটাই গ্রামজুড়ে একটা ভয়ানক আতঙ্ক আর হাজারো গুজব ছড়িয়ে দিল। কে খুন করছে, কেন করছে, কিছুই বোঝা যাচ্ছে না। এই সময়ই তো বলাইয়ের ভাইপো নবীন গ্রামে আসে, তাই না? যার আশা নিয়েও লোকের মনে একটু সন্দেহ ছিল। ঠিক ধরেছেন। বলাইয়ের ভাইপু নবীন বউ দামিনীকে নিয়ে হুট করে গ্রামে চলে এলো। শহরে তার সামান্য মাইনের একটা চাকরি ছিল, ৪০ টাকার। সেটা ছেড়ে কাকার সম্পত্তি পাবে এই লোভে গ্রামে ফেরা। এসেই কাকার জন্য এমন শোক দেখানো শুরু করল যেন ওর চেয়ে দুঃখ আর কেউ পায়নি। আবার খুনিকে ধরিয়ে দেবার জন্য ৫০ টাকা পুরস্কারও ঘোষণা করল। কিন্তু গ্রামের লোক তো বোঝে সবই লোক দেখানো। আচ্ছা, এই ঘটনার পর থেকেই কি গল্পের মোড়টা ওই ভৌতিক বা অলৌকিকের দিকে ঘুরতে শুরু করে? হ্যাঁ, ঠিক। শুভ্রার মৃত্যুর ২১ দিন পর একদিন সন্ধেবেলা ওই নবীনের স্ত্রী দামিনীর ওপর নাকি ভূতে ভর করে। দামিনী নিজেই বলে যে একটা কনকনে ঠান্ডা বাতাস যেন হুশ করে এসে তার গায়ে লাগল। সে ভয় পেয়ে হাতের হ্যারিকেনটা ফেলে দিল আর তারপরেই জ্ঞান হারায়। আর তখনই দাগ পড়ল ওঝার, আর সেই হলুদ পোড়া। একদম। গ্রামের নাম করা ওঝা, কুঞ্জ। তাকে ডেকে আনা হল। কুঞ্জ এসে তার যা পদ্ধতি ঝাড়ফুঁক শুরু করল। তারপর সে কাঁচা হলুদ পুড়িয়ে তার ধোঁয়াটা অজ্ঞান দামিনীর নাকের কাছে ধরল। আর তারপরই যা ঘটল সেটা অবিশ্বাস্য। দামিনী নাকি শুভ্রার গলায় কথা বলতে শুরু করল। শুভ্রার গলায়? কি বলল সে? সে বলল, আমি শুভ্রা, আমায় মেরো না, বলাই খুড়ো আমায় খুন করেছে। এ তো অসম্ভব। বলাই তো আগেই মারা গেছে, শুভ্রার খুনের ৩ দিন আগে। তাহলে গ্রামের লোক এটা বিশ্বাস করল? এখানেই তো রহস্যটা আরও ঘনীভূত হল। গ্রামের যারা একটু বয়স্ক, যেমন ধরুন বুড়ো ঘোষাল, তারা ব্যাখ্যা দিল, আরে বাবা, অশরীরীরা সব পারে, তাদের ক্ষমতা অনেক।
কিন্তু কুঞ্জ ওঝার ব্যাখ্যাটা ছিল আরও একটু অন্যরকম। সে বলল, মৃত্যুর 1 বছরের মধ্যে আত্মা নিজে খুন করতে পারে না, তাই বলাইয়ের আত্মা নিশ্চয়ই অন্য কারোর শরীরে ভর করে শুভ্রাকে খুন করিয়েছে। কি অদ্ভুত যুক্তি! মানে কোনো প্রশ্ন নেই, সোজা বিশ্বাস করে নিল সবাই। হ্যাঁ, গ্রামশুদ্ধ লোক সেটের বিশ্বাস করে নিল। আর এই ব্যাখ্যার পর সন্দেহের তীরটা ঘুরে গেল অন্য একজনের দিকে, এমন একজন যার শরীরে বলাইয়ের আত্মা ভর করতে পারে বলে সবার মনে হল। কার দিকে? দুর্ভাগ্যবশত সন্দেহটা গিয়ে পড়ল শুভ্রার নিজের দাদা ধীরেন চাটুর্যের ওপর। ধীরেন? তিনি তো শিক্ষিত মানুষ ছিলেন, তাই না? হ্যাঁ, গ্রামের হাতে গোনা শিক্ষিতদের একজন। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ। গ্রামের স্কুলেই পড়ান, যদিও পড়াতে হয় জিওগ্রাফি। বিজ্ঞান মনস্ক, আধুনিক চিন্তার মানুষ। তিনি গ্রামের লাইব্রেরি করতে চেয়েছিলেন, তরুণ সমিতিও গড়তে চেয়েছিলেন, সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসাও করতেন বইপত্র পড়ে। তাহলে এমন একজন মানুষের উপরে এই সন্দেহ কিভাবে নিলেন তিনি ব্যাপারটা? এখানেই তো ট্র্যাজেডিটা। একজন যুক্তিবাদী শিক্ষিত মানুষ, কিন্তু গ্রামের ওই কুসংস্কারের পরিবেশে একেবারে কোণঠাসা হয়ে পড়লেন। বোনের এই ভয়ঙ্কর মৃত্যু, তার ওপরে এই খুনের অপবাদ, সব মিলিয়ে তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়লেন। স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল, মানে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিতে বলা হলো তাকে। গ্রামে প্রায় এক ঘরে হয়ে গেলেন তিনি। ভাবা যায় না অবস্থাটা। একদিকে বোনের শোক, অন্যদিকে এরকম একটা ভয়ঙ্কর অপবাদ। গ্রামের বাকিদের আচরণ কেমন ছিল তখন? ওই ভয় কুসংস্কার কি আরও বাড়ল? চরমে পৌঁছেছিল। ভয় আর কুসংস্কার যেন আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছিল সবাইকে। ধীরেনের নিজের স্ত্রী শান্তি, সে তো ভয়ে ছেলে মেয়েদের ঘর থেকেই বের করতে চায় না। রাতে দরজা এঁটে বসে থাকে। বাড়িতে মাছ রান্না বন্ধ। ভাবুন, কারণ লোকের বিশ্বাস এতো কাটা নাকি আত্মাকে টেনে আনে। মাছ রান্না বন্ধ? অবিশ্বাস্য। আর ওই যে একটা বাঁশের কথা শোনা যায়। হ্যাঁ, ওটা খিন্তিপিসি বলে গ্রামের একজন মহিলার নিদান ছিল। তিনি বলেছিলেন অশরীরী যাতে বাড়িতে ঢুকতে না পারে, তার জন্য একটা নতুন বাঁশের আগা আর গোড়া একটু পুড়িয়ে সেটা বাড়ির ঢোকার মুখে বা পুকুরঘাটে যাওয়ার পথে আড়াআড়ি ফেলে রাখতে হবে। ভূতেরা নাকি ওই পোড়া বাঁশ ডিঙোতে পারে না। গ্রামের প্রায় সবাই এই টোটকা মানতে শুরু করল। সন্ধে হলেই পুরো গ্রাম যেন শ্মশানের মতো চুপচাপ, ভূতের ভয়ে কাটা হয়ে থাকত সবাই। এই পরিস্থিতিতে ধীরেনের মানসিক অবস্থাটা কি হয়েছিল সেটা কল্পনা করলেও যেন কষ্ট হয়। কি হলো তারপর ওনার? মানসিক চাপটা উনি আর নিতে পারছিলেন না। অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছিল। তার ওপর নিজের ছেলেমেয়েরাই যখন তাদের মৃত পিসিকে ভূত পেতনি বলে ডাকছে, তখন তার ভেতরের যন্ত্রণাটা হয়তো চরমে পৌঁছায়। একদিন সন্ধেবেলা তার মনে হলো, যেহেতু শুভ্রার আত্মা সন্ধ্যাবেলায় দামিনীকে ভর করেছিল, তার মানে ওই সময়টাই হয়তো মৃতের সাথে যোগাযোগের ঠিক সময়। উনি কি চেষ্টা করলেন যোগাযোগ করতে? তিনি গেলেন পুকুরঘাটের দিকে, যেখানে শুভ্রাকে খুন করা হয়েছিল। তারপর সেখানে কি কিছু হলো? কিছু হলো কিনা জানা যায় না, কিন্তু ফেরার সময় ঘটল সেই ঘটনা। পুকুর ধার থেকে ফিরে এসে তিনি বাড়ির লোকদের বললেন, উঠোনের ওই বাঁশটা তিনি ডিঙোতে পারছেন না, ওটা সরাতে হবে। আর এর পরেই তিনি এক তীক্ষ্ণ অচেনা গলায় চিৎকার করে উঠলেন। তার স্ত্রী শান্তি দেখেই বুঝলেন তার স্বামীকে ভূতে ধরেছে, কারণ ওই চাহনি, ওই গলার স্বর ধীরেনের নয়। আবার সেই একই ঘটনা। আবার তাহলে ওঝা ডাকতে হলো, আবার হলুদ পোড়া। ঠিক তাই। সঙ্গে সঙ্গে লোক জড়ো হয়ে গেল। খবর গেল কুঞ্জ ওঝার কাছে। সে এসে আবার তার সেই পুরনো খেলা শুরু করল, মন্ত্র পড়া, শিকড় বাকড় পোড়ানো, ধমকানো। প্রায় ঘণ্টাখানেক এইসব চলল। ধীরেন যখন একটু নিস্তেজ হয়ে এসেছেন, কুঞ্জ আবার কাঁচা হলুদ পুড়িয়ে ধোঁয়াটা ধরল তার নাকের কাছে। তারপর জিজ্ঞাসা করল, তুই কে? সত্যি করে বল, তুই কে? আর এবার উত্তর কি এলো? আগেরবার তো দামিনীর মুখ দিয়ে শুভ্রার কথা শোনা গিয়েছিল, এবার ধীরেনের মুখ দিয়ে। এবার ধীরেনের মুখ দিয়ে যে উত্তরটা এলো তা শুনে গ্রামের লোক একেবারে শিউরে উঠল। ধীরেন উত্তর দিলেন, কিন্তু গলার স্বরটা ছিল বলাই চক্রবর্তীর। সেই ক্ষণক্ষণে গলায় বললেন, আমি বলাই চক্রবর্তী। শুভ্রাকে আমি খুন করেছি। ব্যাস, এখানেই গল্প শেষ। কিন্তু প্রশ্নগুলো সব যেন জমাট বেঁধে রইল। কি সাংঘাতিক একটা সমাপ্তি! মানে কোনো উত্তর নেই, শুধু আরও বড় রহস্য। আচ্ছা, গল্পের চরিত্রগুলো নিয়েও তো কথা বলা দরকার। বলাইয়া শুভ্রা শিখার, কিন্তু মৃত্যুর পরেও তারা যেন গল্পের চালিকা শক্তি। অবশ্যই।
আর মূল চরিত্র তো নিঃসন্দেহে ধীরেন চাটুর্যে। ওনার ট্র্যাজেডিটা খুব গভীর, খুব কমপ্লেক্স। একজন শিক্ষিত বিজ্ঞানমনস্ক লোক কিভাবে পারিপার্শ্বিক ওই অন্ধবিশ্বাস, ব্যক্তিগত শোক আর সমাজের চাপের কাছে হেরে যান, তারই এক মর্মান্তিক ছবি এই চরিত্রটা। যুক্তিবোধ আর কুসংস্কারের এই দ্বন্দ্বই তাকে শেষ করে দিল। দামিনী চরিত্রটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। তার মাধ্যমেই প্রথম ওই অলৌকিক মোড়টা আসে, যদিও প্রশ্নটা থেকেই যায়, ওর কি সত্যিই ভূতে ধরেছিল, নাকি ওটা এক ধরনের হিস্টেরিয়া, বা হয়তো ওর অবদমিত জীবনের কোনো প্রকাশ। এই প্রশ্নগুলো জাগিয়ে দেওয়াই তো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার বিশেষত্ব। তিনি সরাসরি উত্তর দেন না। আর নবীনের চরিত্রটা দেখুন, একেবারে টিপিক্যাল, লোভী, সুযোগ সন্ধানী একজন মানুষ। ধীরেনের স্ত্রী শান্তি, সে আবার গ্রামের আর ৫টা সাধারণ ভীতু অসহায় মেয়ের প্রতিচ্ছবি, যে পরিস্থিতির শিকার। আর কুঞ্জ ওঝা, তাকে কি শুধু একজন গ্রামের কুসংস্কারাচ্ছন্ন ওঝা বলা যায়, নাকি সে তার চেয়েও বেশি কিছু? সে যেন ওই লোক বিশ্বাসটার ধারক বাহক। তার ওই হলুদ পোড়া পদ্ধতিটাই গ্রামের লোকের কাছে সত্যি খুঁজে বের করার একমাত্র রাস্তা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, কুঞ্জ একটা প্রতীক, কিন্তু তার বিপরীতে আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র আছেন কৈলাস ডাক্তার, পাশ করা ডাক্তার। তার উপস্থিতিটা কিন্তু গল্পে একটা অন্য মাত্রা যোগ করে। ঠিক, কৈলাস ডাক্তারের কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তিনি যখন দামিনীর ঘটনার খবর পেয়ে আসেন, তখন কুঞ্জ ওঝার ওইসব কাণ্ড কারখানা দেখে রেগে যান। স্পষ্ট বলেন, ওঝাকে দূর করে দিন বলছি, নইলে পুলিশে খবর দেব। তিনি দামিনীর অবস্থাকে ভূতে ধরা বলতে রাজি নন, বলছেন স্নায়বিক উত্তেজনা। ঘুমের ইঞ্জেকশন দিয়ে শান্তও করেন। একদম। কৈলাস ডাক্তারের চরিত্রটা ওই কুসংস্কার বনাম যুক্তির দ্বন্দ্বটাকে খুব জোরালোভাবে প্রতিষ্ঠা করে। তিনিই গ্রামের একমাত্র চরিত্র যিনি খোলাখুলি এই প্রচলিত বিশ্বাসের বিরোধিতা করেন। যদিও শেষ পর্যন্ত দেখা যায় তার বিজ্ঞান বা যুক্তি ওই গণবিশ্বাসের স্রোতের সামনে দাঁড়াতে পারে না। ধীরেনের ক্ষেত্রে আবার সেই কুঞ্জ ওঝারই ডাক পড়ে। এছাড়া ওই বুড়ো ঘোষাল, খেন্তি পিসি, এরা সবাই মিলে যেন গ্রামের ওই সামগ্রিক কুসংস্কারাচ্ছন্ন মনটাকে তুলে ধরে। একটা এমন পরিবেশ তৈরি করে যেখানে ধীরেনের মতো যুক্তিবাদী মানুষেরও নিস্তার নেই। এবার যদি আমরা গল্পের মূল ভাবনা বা তাৎপর্যের দিকে একটু নজর দিই, তাহলে প্রথমেই আসে ওই কুসংস্কার বনাম বিজ্ঞান বা যুক্তিবাদ, এই ক্লাসিক দ্বন্দ্বটা। কুঞ্জ ওঝা একদিকে, কৈলাস ডাক্তার অন্যদিকে। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় শুধু এই দুটো দিক দেখিয়েই থামেননি। তিনি দেখিয়েছেন কিভাবে চরম ভয়, ব্যক্তিগত ট্র্যাজেডি এগুলো একসঙ্গে মিশে গেলে মানুষের যুক্তিবোধ হেরে যেতে পারে। ধীরেনের পরিণতি এটাই প্রমাণ করে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হল গণভয় বা মাস হিস্টেরিয়া। মানে দুটো বিচ্ছিন্ন খুন কিভাবে গোটা গ্রামের মানুষের মনে একটা অযৌক্তিক ভয়, সন্দেহ, গুজব ছড়িয়ে দেয় আর তাদের স্বাভাবিক বিচারবুদ্ধিকে পুরোপুরি নষ্ট করে দেয়। একজন শিক্ষিত লোকও শেষ পর্যন্ত সেই মাস সাইকোলজির শিকার হয়ে যায়। এটা কিন্তু আজকের দিনের জন্য খুব প্রাসঙ্গিক, তাই না? যেভাবে গুজব ছড়ায়, যেভাবে মব মেন্টালিটি কাজ করে। খুবই প্রাসঙ্গিক। মানিক বন্দ্যোপাধ্যায় যেন অনেক আগেই এই গণমনস্তত্ত্বের খেলাটা ধরে ফেলেছিলেন। আর এখানেই তার লেখার আরেকটা বড় শক্তি, ওই মনস্তাত্ত্বিক বাস্তবতা। চরিত্রগুলোর ভেতরে টানা পড়েন, ভয়, অপরাধবোধ, হতাশা, এগুলো এত সূক্ষ্মভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। দামিনীর ভূতে ধরা বা ধীরেনের শেষ পরিণতি, এগুলো কি সত্যিই অলৌকিক, নাকি এর পেছনে গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে? মানে দামিনীর ক্ষেত্রে হয়তো হিস্টেরিয়া বা ওই দমবন্ধকর পরিস্থিতি থেকে মুক্তির একটা অচেতন চেষ্টা, আর ধীরেনের ক্ষেত্রে বোনের মৃত্যুর জন্য হয়তো একটা চাপা অপরাধবোধ, তার সাথে সামাজিক লাঞ্ছনা, চূড়ান্ত মানসিক চাপ, এগুলোর ফল। হ্যাঁ, এই প্রশ্নগুলোই তো জাগে। আর এই প্রশ্নগুলোই গল্পটাকে একটা সাধারণ ভূতের গল্পের স্তর থেকে অনেক উঁচুতে নিয়ে যায়। সামাজিক প্রেক্ষাপটটাও খুব জরুরি। একটা পিছিয়ে পড়া গ্রাম, যেখানে শিক্ষার আলো নেই, আধুনিক চিকিৎসার সুযোগ নেই, যেখানে ওঝা গুণিনরাই ভরসা। এই পরিবেশটাই তো এই ধরনের ঘটনার জন্ম দেয়। ধীরেনের গ্রাম উন্নয়নের স্বপ্নগুলো তো এই পরিবেশেই মারা যায়। আর গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে ওই হলুদ পোড়া। এটা শুধু একটা গ্রাম্য টোটকা নয়, এটা যেন অন্ধবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। লোকবিশ্বাস অনুযায়ী এটা অশুভ শক্তি তাড়ায়, সত্যকে সামনে আনে। কিন্তু গল্পে কি দেখলাম আমরা? হলুদ পোড়া দিয়ে যে সত্য প্রতিষ্ঠা করা হলো, তা তো আরও বেশি যুক্তিহীন, আরও বেশি অলৌকিক। ঠিক।
দুবার হলুদ পোড়ানো হলো, আর দুবারই তা এমন সত্য প্রতিষ্ঠা করল যা রহস্যকে আরও ঘনীভূত করে। একবার মৃত বলাইকে খুনি বলল, আর একবার ধীরেনকে বলাইয়ের আত্মায় আবিষ্ট প্রমাণ করল। মানে হলুদ পোড়া যেন কুসংস্কারকে আরও জোরদার করল। এখানেই নামকরণের সার্থকতাটা লুকিয়ে আছে। সব মিলিয়ে হলুদ পোড়া তাহলে শুধু একটা হাড়হিম করা গল্প নয়, এটা একই সাথে লোককথা, মনস্তাত্ত্বিক থ্রিলার আর সমাজ বাস্তবতার এক অসাধারণ ককটেল। কিন্তু ওই মূল প্রশ্নটা থেকেই যাচ্ছে, লেখক কি সত্যিই ভূতের গল্প বলতে চেয়েছেন, নাকি এই ভৌতিক আবরণের আড়ালে অন্য কোনো গভীরতর সত্য লুকিয়ে আছে? আমার মনে হয় এই ধোঁয়াশাতে রাখাই মানিক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য ছিল। তিনি সম্ভবত এই ভৌতিক আবরণের আড়ালে দেখাতে চেয়েছেন কুসংস্কারের বিধ্বংসী শক্তিকে, দেখিয়েছেন পারিপার্শ্বিক চাপ আর ভয় কিভাবে একজন শিক্ষিত যুক্তিবাদী মানুষকেও ভেঙে গুড়িয়ে দিতে পারে। ওই যে গণভয়, গুজব, সমষ্টিগত বিশ্বাস, এগুলো কিভাবে মানুষের বাস্তবতার বোধকে নিয়ন্ত্রণ করে, এমনকি ধ্বংস করে দেয়, সেটাই হয়তো আসল কথা। আর এদিকটা কিন্তু আজকের দিনেও আমাদের খুব ভাবায়। চারপাশে এত তথ্যের ভিড়েও আমরা তো দেখি কিভাবে ভুল তথ্য, গুজব বা মব হিস্টিরিয়া মানুষকে চালিত করে। সেক্ষেত্রে এই গল্পটা যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। একদম। তাই আলোচনার শেষে শ্রোতাদের জন্য এই প্রশ্নটাই থাক, মানিক বন্দ্যোপাধ্যায় কি শুধুই একটা অলৌকিক গল্প শুনিয়েছেন, নাকি এই ভৌতিক ফ্রেমওয়ার্ক ব্যবহার করে গণকুসংস্কার আর ভয়ের চাপে ব্যক্তির মনস্তাত্ত্বিক ভাঙন আর তার ট্র্যাজেডিকেই সামনে আনতে চেয়েছেন? ধীরেন বা দামিনীর অভিজ্ঞতার কি কোনো বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা খোঁজা সম্ভব, নাকি আমাদের মেনে নিতে হবে সেখানে সত্যিই অলৌকিক কিছু ঘটেছিল? দারুণ একটা প্রশ্ন। এই উত্তর খোঁজার দায়িত্বটা বরং শ্রোতাদের উপরেই থাক। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই অসাধারণ সৃষ্টি হলুদ পোড়া নিয়ে আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি।